হ্যালো এভরিওয়ান, শুরু করতে যাচ্ছি আমরা পরিবেশ রসায়ন অধ্যায়ের আমাদের 12তম লেকচার। আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস সম্পর্কিত আমরা গ্রাফ রিলেটেড কিছু গাণিতিক সমস্যা দেখব। এক্ষেত্রে আমরা প্রথম যে উদাহরণটা দেখতে পাই, উদাহরণ নাম্বার 9। এখানে আমাদের উদ্দীপকে আমাদের একটা গ্রাফ দেওয়া আছে এবং গ্রাফটা আমাদের পিবি বনাম পি এর একটা লেখচিত্র দেওয়া আছে। অর্থাৎ এক্স অক্ষ বরাবর চাপের মান দেওয়া আছে এবং ওয়াই অক্ষ বরাবর আমাদের পিবি এর মানগুলা দেওয়া আছে। আর এখানে আমরা বেশ কিছু গ্রাফ দেখতে পাই বা রেখা দেখতে পাই। প্রথম একটা আদর্শ গ্যাসের জন্য, যা এক্স অক্ষের সমান্তরাল। এরপর আমরা একটা বক্ররেখা দেখতে পাই, এই গ্যাস, এটি গ্রিন হাউসের প্রধান গ্যাস। আমরা জানি যে গ্রিন হাউসের প্রধান গ্যাসটা আমাদের কার্বন ডাই অক্সাইড। আর আরেকটি আমাদের রৈখিক রেখা আছে, বি গ্যাস, যেটা বলছে সবচেয়ে হালকা গ্যাস। আমরা জানি যে বায়ুমণ্ডলের সবচেয়ে হালকা গ্যাসটা আমাদের হাইড্রোজেন গ্যাস। তাহলে এখানে তিন ধরনের রেখা পাচ্ছি। এক্স অক্ষের সমান্তরাল রেখাটা আমাদের আদর্শ গ্যাস, এই গ্যাসটা গ্রিন হাউসের প্রধান গ্যাস, যেটা কার্বন ডাই অক্সাইড, এবং বি গ্যাসটা সবচেয়ে হালকা গ্যাস, যেটা আমাদের হাইড্রোজেন গ্যাস। এবং প্রত্যেকটা গ্যাসের জন্য আমাদের দেখাতে পিবি এর মান দেওয়া আছে। আর প্রশ্ন আমাদের আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা 0°C তাপমাত্রায় প্রতি মোল, মানে 1 মোল পরিমাণ গ্যাসের জন্য আমাদের পিবি বনাম পি এর লেখচিত্র দেওয়া আছে। অর্থাৎ যে গ্রাফটা দেওয়া আছে এটা 0°C 1 মোল এবং 1 মোল গ্যাসের জন্য। আমাদের প্রশ্ন বলছে যে আদর্শ গ্যাসের আচরণ থেকে এ এবং বি গ্যাসের বিচ্যুতির প্রকৃতি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। বিচ্যুতির প্রকৃতি বলতে কি বোঝায়? আমরা জানি বাস্তব গ্যাস সমূহ আদর্শ গ্যাস থেকে বিচ্যুতি দেখায়, এটা আমরা জানি। এখন এই বিচ্যুতির প্রকৃতি বলতে বোঝায়, প্রকৃতি আমাদের দুই রকম, একটা ধনাত্মক বিচ্যুতি, একটা আমাদের ঋণাত্মক বিচ্যুতি। যখন আমাদের বাস্তব গ্যাসের জন্য জেড এর মানটা 1 অপেক্ষা বেশি হবে, তখন এটাকে বলা হচ্ছে ধনাত্মক বিচ্যুতি। আর যদি জেড এর মানটা বা প্রেষণ গুণাঙ্কের মানটা 1 অপেক্ষা কম হয়, তখন সেটাকে বলা হচ্ছে ঋণাত্মক বিচ্যুতি। তাহলে আমরা সিম্পলি এই গ্যাসগুলোর জন্য আমরা প্রেষণ গুণাঙ্কের মান নির্ণয় করতে পারলে আমরা বলতে পারবো যে কোন গ্যাসের কোন ধরনের বিচ্যুতি ঘটছে। তাহলে শুরু করা যাক। আমাদের প্রত্যেকটি গ্যাসের জন্য আমরা প্রেষণ গুণাঙ্ক জেড এর মানটা নির্ণয় করব। এক্ষেত্রে শুরুতে তোমরা চলে আসবা যে আমাদের যে আদর্শ গ্যাস আছে। তাহলে আমরা প্রথমে আগে আমরা এ গ্যাস এবং বি গ্যাসের পরিচয়টা একটু দেখি। প্রথম উদ্দীপকের এ গ্যাস হলো গ্রিন হাউস গ্যাসে বা গ্রিন হাউসের প্রধান গ্যাস কার্বন ডাই অক্সাইড। আর আমাদের বি গ্যাস হলো বায়ুমণ্ডলের সবচেয়ে কি বলুন তো হালকা গ্যাস, যেটাকে আমরা বলতে পারি হাইড্রোজেন গ্যাস। এখানে কার্বন ডাই অক্সাইড বলো বা হাইড্রোজেন গ্যাস বলো, দুটাই আমাদের বাস্তব গ্যাস। এখন আমাদের কাজ এই গ্যাসগুলোর জন্য আমরা প্রেষণ গুণাঙ্কের মানটা বের করব। আশা শুরুতে আমরা দেখব আদর্শ গ্যাসের জন্য। আদর্শ গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের জন্য আমরা প্রেষণ গুণাঙ্কের মানটা বের করব, যেটা আমাদের জেড সমান পিবি বাই আমাদের এনআরটি। তাহলে শুরুতে আমরা এখানে মানগুলো বসাবো। দেখো, এই সূত্রে প্রথমে তোমার মান লাগবে আর এর মান। আর মানে মোলার গ্যাস ধ্রুবক। যেহেতু এই সূত্রটাতে আমাদের চাপ বা আয়তনের সম্পর্ক আছে, তাহলে আমরা আর মানটা লিখবো 0.0821 লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স এবং মোল ইনভার্স। এরপরে তাপমাত্রা দেওয়া ছিল আমাদের 0°C,
তার মানে হচ্ছে 273 কেলভিন। মোল সংখ্যা দেওয়া ছিল প্রতি মোল মানে হচ্ছে 1 মোল। আর গ্রাফ থেকে আমরা সরাসরি পিবি এর একটা মান পাবো। তো লক্ষ্য করো এই আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমাদের পিবি এর মানটা হচ্ছে 22.386। 22.386 এটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের জন্য পিবি এর মান। তাহলে পিবি সমান 22.386। এই মানটা আমরা পাইলাম কোথায়? গ্রাফ থেকে। তাহলে আমাদের মূলত কাজটা হচ্ছে এখান থেকে আমরা জেড এর মানটা নির্ণয় করব। তাহলে আশা হচ্ছে এই মানগুলো যদি আমরা বসা দিতে পারি আমাদের সূত্রে, পিবি এর মান 22.386, এন এর মান হচ্ছে 1, আর এর মান 0.0821, টি এর মান হচ্ছে আমাদের 273। তাহলে আমরা দেখি হচ্ছে আমাদের এখানে মানটা কত আসে। বাইশ দশমিক 386 ভাগ হচ্ছে 0.0821 ইন্টু হচ্ছে আমাদের 273। দেখো মানটা আছে 0.998, যেটাকে আমরা বলতে পারি একেবারে 1 এর কি বলতো কাছাকাছি। তাহলে যেহেতু আমাদের জেড ইকুয়াল টু কত পেলাম বলতো? 1 পেলাম। এটা কোন গ্যাস? আমাদের আদর্শ গ্যাস। এবং আমরা জানি আদর্শ গ্যাসের জন্য আমাদের জেড এর মানটা 1 হয়। এবার আমরা হচ্ছে বাকি যে দুটা গ্যাস আছে তাদের জন্য আমরা হচ্ছে প্রেষণ গুণাঙ্কটা বের করব। তারপর চলে আসে আমরা এই গ্যাসের জন্য একটু নির্ণয় করি। এই গ্যাসের ক্ষেত্রে যদি আমরা প্রেষণ গুণাঙ্ক বের করি, জেড সমান পিবি বাই হচ্ছে আমাদের এনআরটি। এখানেও আমরা মানগুলো বসাবো আগের মতো করে। এখানেও আর মান হবে আমাদের 0.0821 লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স মোল ইনভার্স। তাপমাত্রা 0 ডিগ্রি মানে হচ্ছে 273 কেলভিন। এন এর মান এখানেও কত মোল? 1 মোল। শুধুমাত্র পিবি এর মান চেঞ্জ হবে। এবং যেটা আমরা গ্রাফ থেকে লক্ষ্য করব যে এই গ্যাসের জন্য আমাদের পিবি এর মান হচ্ছে 18। এই গ্যাসের জন্য আমাদের পিবি এর মানটা হচ্ছে আমাদের 18। এই মানটা আমরা কোত্থেকে পেলাম? গ্রাফ হতে। তাহলে আমরা প্রেষণ গুণাঙ্ক জেড এর মানটা বের করব। তাহলে মানগুলো বসে দেওয়া যাক। পিবি এর মান হচ্ছে আমাদের 18, এন এর মান 1, আর এর মান 0.0821, টি এর মান হচ্ছে আমাদের 273। তাহলে এখানে আমরা দেখব আমাদের এই গ্যাসের জন্য প্রেষণ গুণাঙ্কের মানটা কত হয়। 0.0821 ইন্টু হচ্ছে 273। তাহলে তার মানটা আমরা পাচ্ছি 0.083। অর্থাৎ আমরা বলতে পারি যে এ গ্যাসের জন্য, সুতরাং এই গ্যাসের জন্য আমাদের জেড এর মানটা 1 অপেক্ষা কি বলতো কম। 1 অপেক্ষা কম। তো 1 অপেক্ষা যদি কম হয় আমরা বলতে পারি এটা হচ্ছে ঋণাত্মক বিচ্যুতি। সুতরাং এ গ্যাস তথা কি বলতো আমাদের কার্বন ডাই অক্সাইডের ঋণাত্মক বিচ্যুতি ঘটে। ঋণাত্মক বিচ্যুতি ঘটে। জেড এর মান যেহেতু 1 অপেক্ষা কম হলো, এর জন্য হচ্ছে আমাদের এই গ্যাসের ঋণাত্মক বিচ্যুতি ঘটে। সেম ভাবে হচ্ছে আমরা আবার বি গ্যাসের জন্য আসবো। তাহলে বি গ্যাসের ক্ষেত্রে আমরা প্রেষণ গুণাঙ্কের মানটা বের করব। তাহলে দেখা যাক আমাদের এখানে জেড সমান কি? পিবি বাই হচ্ছে আমাদের এনআরটি। আগের মতো হচ্ছে আমরা মানগুলো বসাবো। আর এর মান এখানে হচ্ছে কত? 0.0821 লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স মোল ইনভার্স। তাপমাত্রা হচ্ছে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন।
এন এর মান এখানেও কত মোল? 1 মোল। শুধুমাত্র হচ্ছে আমাদের পিবি এর মানটা আমাদের বি গ্যাসের জন্য হবে, সেই মানটা আমরা গ্রাফ থেকে দেখব। দেখো গ্রাফে আমাদের এই যে দেখো বি গ্যাসের জন্য আমাদের পিবি এর মানটা দেওয়া আছে 26। তাহলে পিবি এর মান বসাবো হচ্ছে আমরা 26। এই মানটা আমরা পাচ্ছি কোত্থেকে? গ্রাফ থেকে। তাহলে তার জন্য আমরা হচ্ছে জেড এর মানটা বের করব। বের করলে কত আসে আমরা দেখব। 0.0821 ইন্টু হচ্ছে তাপমাত্রা 273। চলো দেখো আমরা হচ্ছে ক্যালকুলেশনটা করি, বি গ্যাসের প্রেষণ গুণাঙ্কের মানটা কত আসে। এর মানটা হচ্ছে 1.16। তাহলে আমরা যেহেতু জেড এর মানটা 1 অপেক্ষা কি পেলাম? বড় পেলাম, তাহলে আমরা বলতে পারি সুতরাং যে আমাদের বি গ্যাসটি কত হচ্ছে, এটা কি বলুন তো? হাইড্রোজেন গ্যাসের ধনাত্মক বিচ্যুতি ঘটে। এই তো আমাদের কাজটা শেষ। তাহলে আমাদের এখানে যে দুইটা গ্যাস ছিল, এ এবং বি নামক দুইটাকে কি গ্যাস ছিল? বাস্তব গ্যাস ছিল, এবং তাদের বিচ্যুতির প্রকৃতি দুই রকম হলো। আমাদের যেটা সরলরৈখিক ভাবে ছিল অর্থাৎ হাইড্রোজেন গ্যাস, তার হচ্ছে আমাদের ধনাত্মক বিচ্যুতি, আর যে গ্যাসটা আমাদের বক্ররেখা বরাবর ছিল মানে কার্বন ডাই অক্সাইড, তার হচ্ছে আমাদের ঋণাত্মক বিচ্যুতি। এরপর আমরা গ্রাফ সম্পর্কিত কিছু থিওরিক্যাল আমাদের কোশ্চেন দেখবো, এগুলো আমাদের পরীক্ষায় প্রায় আসে। প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে উদাহরণ নম্বর 10। এখানে আমাদের গ্রাফ আছে, পিবি বনাম পি এর একটা গ্রাফ চিত্র দেওয়া আছে। এবং এই গ্রাফ চিত্রে আমরা বেশ কিছু গ্যাসের রেখা দেখতে পাচ্ছি। প্রথম হচ্ছে এ গ্যাস। তাহলে এই গ্যাসটা যেহেতু আমাদের এক্স অক্ষের সমান্তরাল একটা সরলরেখা, তাহলে এটাকে আমরা বলতে পারি হচ্ছে আদর্শ গ্যাস। এই গ্যাসটা যেহেতু আমাদের এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, তাহলে এই গ্রাফ থেকে বোঝা যায় এটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাস। আর বাকি যে দেখো তো বি গ্যাস, সি গ্যাস বা ডি গ্যাস, এই গ্যাসগুলো হচ্ছে আমাদের বাস্তব গ্যাস। এখন আমাদের মূলত যে প্রশ্নটা আসছে বা প্রশ্নটা তোমার থেকে চেয়েছে সেটা হচ্ছে এ গ্যাস থেকে বি সি ডি গ্যাসের বিচ্যুতির কারণ ব্যাখ্যা করো। আমাদের এটা এই টাইপের কোশ্চেনটা আমাদের মানে এই গ্রাফগুলো থেকে এই টাইপের কোশ্চেনগুলো আমাদের অনেক বেশি আসে। আমাদের এখানে হচ্ছে এ নামক যে গ্যাসটা ছিল সেটা ছিল আদর্শ গ্যাস, এবং বিসিডি যে গ্যাসটা ছিল সেটা হচ্ছে বাস্তব গ্যাস। এখন এই আদর্শ গ্যাস থেকে বিসিডি গ্যাস বা বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ তোমাকে ব্যাখ্যা করতে বলছে। এটা হচ্ছে আমরা যে ভ্যান ডার ওয়ালস সমীকরণটা পড়াইছিলাম, আমরা যে জানি বাস্তব গ্যাসগুলা আদর্শ গ্যাস থেকে বিচ্যুতির কারণ ছিল বেসিক্যালি দুইটা, একটা হচ্ছে আয়তনের ত্রুটি, একটা হচ্ছে আমাদের চাপের ত্রুটি। এই দুটা ত্রুটি সংশোধন করলে আমাদের বিচ্যুতির কারণটা আমাদের ব্যাখ্যা করা হয়ে যাবে। তাহলে এখান থেকে কি বলছে যে আমাদের যে এখানে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসগুলো দেওয়া আছে, সেক্ষেত্রে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাস থেকে বিচ্যুতির কারণটা তোমাকে ব্যাখ্যা করতে বলছে। এই টাইপের কোশ্চেন আসলে আমরা ভ্যান ডার ওয়ালস সমীকরণ সম্পর্কিত যে টপিকটা পড়লাম এটা আলোচনা করব। শুধু তুমি পরিচয় দিবা যে আমাদের উদ্দীপকের এই গ্যাসটা হচ্ছে আদর্শ গ্যাস এবং বিসিডি গ্যাসটা হচ্ছে আমাদের বাস্তব গ্যাস। আবার তোমরা জানো যে বাস্তব গ্যাস সমূহ আদর্শ গ্যাস থেকে বিচ্যুতির কারণ হচ্ছে আমাদের দুইটি। নাম্বার 1 হচ্ছে আয়তনের ত্রুটি এবং নাম্বার 2 হচ্ছে আমাদের চাপের ত্রুটি। এখন হচ্ছে এই দুইটা ত্রুটি হচ্ছে আমরা কি করব? সংশোধন করব। সেক্ষেত্রে তোমরা জানো যে আদর্শ গ্যাসের সমীকরণ থেকে আমাদের আদর্শ গ্যাসের সমীকরণটা হচ্ছে পিবি সমান হচ্ছে এনআরটি, ঠিক আছে? কিন্তু বাস্তব গ্যাসটা আমাদের এই সমীকরণটা মেনে চলে না। এর কারণটা ছিল যে আদর্শ গ্যাসের জন্য যে পরিমাণ চাপটা ধরা হয়, বাস্তব গ্যাসের জন্য আমরা সেই পরিমাণ চাপ আয়তন থেকে একটু কম পাবো, এবং বাস্তব গ্যাসের জন্য আদর্শ গ্যাসের জন্য যে পরিমাণ চাপের মানটা ধরা হয়, বাস্তব গ্যাসের জন্য সেই চাপের পরিমাণটা কম হয়। আমরা এটা আসলে সংশোধন করব। প্রথমত হচ্ছে আমাদের আয়তনের ত্রুটিটা আমরা সংশোধন করব। দেখো এটা আমরা অলমোস্ট আমাদের লেকচারে পড়াইছি, আমরা আবার একটু বোঝার সাপেক্ষে আবার একটু তোমাদেরকে মনে করে দিতে যাচ্ছি। শুরুতে আসো যে এখানে আমাদের একটা গ্যাস পাত্র আছে, এবং এই গ্যাস পাত্রের আয়তন ধরা হচ্ছে বি। এখানে গ্যাসের কি আছে বলতো? আমাদের অণুসমূহ আছে। আসো তাহলে আমরা ব্যাখ্যা করি।
প্রথমত হচ্ছে আদর্শ গ্যাসের অণুসমূহের আয়তন পাত্রের আয়তনের তুলনায় অতি নগণ্য, যা কি করা যায়, উপেক্ষা করা যায়। অর্থাৎ আদর্শ গ্যাসের জন্য আমাদের যে গ্যাসের যে অণুসমূহ আছে তাদের আয়তনটা এই গ্যাস পাত্রের আয়তনের তুলনায় নগণ্য। নগণ্য ধরে এই অণুসমূহের আয়তনকে বাদ দিয়ে হিসাব করা হয়। এই জন্য মূলত আমরা আদর্শ গ্যাসের জন্য আয়তনটা পাই হচ্ছে বি। যেহেতু অণুসমূহের আয়তনটা নগণ্য মানে নাই, তার মানে যে আয়তনটা থাকবে সেটা হচ্ছে গ্যাস পাত্রের আয়তন। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে এই ধারণাটি কি নয় বলতো, সঠিক নয়। এর কারণ হচ্ছে বাস্তব গ্যাসকে আমরা নিম্ন তাপমাত্রা এবং হচ্ছে উচ্চ চাপে কঠিন বা তরল পদার্থে রূপান্তর করা যায়। যেহেতু কঠিন বা তরল পদার্থের একটা অনুসময়ের নির্দিষ্ট আয়তন আছে, যার কারণে আমরা বলতে পারবো বাস্তব গ্যাসের যে অণুসমূহ আছে তাদের আয়তন পাত্রের আয়তনের সাপেক্ষে উপেক্ষা করা যাবে না বা বাদ দেওয়া যাবে না। এই জিনিসটা ছিল এরকম যে আমাদের বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমাদের অণুসমূহের আয়তনকে নগণ্য ধরে বাদ দেওয়া যাবে না। এর কারণ হচ্ছে বাস্তবে কোন একটি গ্যাসকে নিম্ন তাপমাত্রা এবং উচ্চ চাপ প্রয়োগ করলে সেটি কঠিন বা তরল পদার্থে রূপান্তর করা যায়। যেহেতু কঠিন বা তরল পদার্থের অণুসমূহের একটা নির্দিষ্ট আয়তন থাকে, তার মানে ওই পদার্থের গ্যাসীয় অবস্থায় অণুগুলোরও একটা যথেষ্ট পরিমাণ আয়তন থাকবে, যে আয়তনটাকে নগণ্য ধরে বাদ দেওয়া যাবে না। যেহেতু বাস্তব গ্যাসের অণুসমূহের একটা নির্দিষ্ট আয়তন পাবো, তাহলে সেই ক্ষেত্রে তার আয়তনটা হবে পুরা পাত্রের আয়তন থেকে অণুসমূহের আয়তনটা বাদ দেওয়ার পর যে আয়তনটুকু পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের বাস্তব গ্যাসের আয়তন। এখন আমার একটু মনে করে দিই, এই বাস্তব গ্যাসের যে অণুসমূহের আয়তন আছে সেটা একেবারে নগণ্য নয়। যেহেতু অণুসমূহের একটা নির্দিষ্ট আয়তন থাকে, তাহলে বাস্তব গ্যাসের আমাদের অণুসমূহের আয়তন হবে এই পুরা পাত্রের আয়তন থেকে অণুসমূহের আয়তনটা আমাদের বাদ দিয়ে হিসাব করতে হবে। এখন এই 1 মোল পরিমাণ বাস্তব গ্যাসের জন্য আমাদের এই অণুসমূহের আয়তন হচ্ছে স্মল। অণুসমূহের আয়তনটা হচ্ছে আমাদের স্মল বি। আর যদি আমরা n সংখ্যক মোলের জন্য হিসাব করি, n সংখ্যক মোলের জন্য আমাদের এই অণুসমূহের আয়তন হবে nb। তাহলে এই পুরা পাত্রের আয়তন থেকে আমাদের n সংখ্যক মোলের যে আয়তনটা হচ্ছে nb, এটি যদি আমরা বাদ দিই তাহলে হচ্ছে আমাদের বাস্তব গ্যাসের আয়তনটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা আবার একটু বলছি, আদর্শ গ্যাসের জন্য অণুসমূহের আয়তনকে নগণ্য ধরে বাদ দেওয়া যায়। এজন্য আমাদের আদর্শ গ্যাসের আয়তনটা হয় মূলত পাত্রের আয়তন। কিন্তু বাস্তব গ্যাসের জন্য অণুসমূহের আয়তনকে নগণ্য ধরে বাদ দেওয়া যায় না। এর কারণ হচ্ছে বাস্তব গ্যাসকে আমরা কঠিন বা তরল পদার্থে রূপান্তর করতে পারি। যেহেতু কঠিন বা তরল পদার্থের একটা নির্দিষ্ট কি থাকে বলতো, আয়তন থাকে, তাহলে ওই পদার্থের গ্যাসীয় অবস্থায় আমাদের একটি নির্দিষ্ট কি থাকে বলতো, আয়তন পাওয়া যাবে। সেজন্য বাস্তব গ্যাসের অণুসমূহের আয়তনকে নগণ্য ধরে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। যার কারণে বাস্তব গ্যাসের আয়তনটা হবে এই পুরা পাত্রের আয়তন থেকে অণুসমূহের আয়তনটাকে বাদ দিতে হবে। এই পুরা পাত্রের আয়তন হচ্ছে বি, আর 1 মোল পরিমাণ বাস্তব গ্যাসের অণুসমূহের আয়তনকে আমরা ধরবো হচ্ছে স্মল বি। সুতরাং n সংখ্যক মোলের জন্য এই অণুসমূহের আয়তনটা দাঁড়ায় হচ্ছে nb। তাহলে বাস্তব গ্যাসের আয়তনটা কি হবে, পাত্রের আয়তন থেকে আমরা হচ্ছে অণুসমূহের আয়তনটা বাদ দেব, দিলে যে আয়তনটা পাচ্ছি সেটাই মূলত হচ্ছে বাস্তব গ্যাসের আয়তন। এরপর আমরা আরেকটা সংশোধন হচ্ছে, সেটা হচ্ছে চাপের সংশোধন। তাহলে আমরা বলছিলাম যে আদর্শ অবস্থায় যে পরিমাণ চাপের মানটা আমরা হিসাব করলাম, বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমাদের সেই চাপের মানটা একটু কম পাওয়া যায়। এর মূল কারণটা কি দেখো তো, আদর্শ গ্যাসের ক্ষেত্রে অণুসমূহের মধ্যে কোন ধরনের আন্তঃআণবিক আকর্ষণ বল নেই। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে এই ধারণাটি কোনোভাবেই সঠিক নয়। কারণ হচ্ছে বাস্তব গ্যাসের অণুসমূহের মধ্যে আমাদের আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করে। তাহলে আদর্শ অবস্থায় গ্যাসের যে অণুসমূহ ছিল তাদের মধ্যে যেহেতু কোনো ধরনের আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করে না, তাহলে তারা যেহেতু মুক্ত বা স্বাধীন, তারা হচ্ছে পাত্রের দেওয়ালে অধিক জোরে চাপ প্রয়োগ করতে পারবে। আদর্শ অবস্থায় অণুগুলো যেহেতু মুক্ত, অন্য অণুর সাথে কোনো ধরনের যেহেতু আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করে না, তাহলে সে অধিক পরিমাণ জোরে
আমাদের পাত্রের দেওয়ালে চাপ প্রয়োগ করতে পারে। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে যখন আমরা আসি, তখন হচ্ছে বাস্তব গ্যাসের ক্ষেত্রে অণুসমূহের মধ্যকার একটা আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করে। এই যে অণুগুলো আছে তাদের মধ্যে একটা আন্তঃআণবিক আকর্ষণ বল কি করে কাজ করে। আন্তঃআণবিক আকর্ষণ বল কি করে কাজ করে। এই আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করে কথাটা মানে হচ্ছে পুরোটা যখন ছোটাছুটি করে পাত্রের দেওয়ালে চাপ প্রয়োগ করতে যাবে, তখন তাকে পিছন থেকে বাকি অণুগুলা আন্তঃআণবিক আকর্ষণ বলের কারণে টান দিয়ে ধরে রাখে। যখন টান দিয়ে ধরে রাখবে তখন হচ্ছে তার চাপের পরিমাণটা কমে যায়। তার মানে হচ্ছে আমাদের অণুসমূহের সাথে একটা অণুর সাথে অন্য অণুসমূহের আন্তঃআণবিক আকর্ষণ বলের মানটা যত বৃদ্ধি পেতে থাকবে, তার চাপের পরিমাণটা তত কমতে থাকবে। তাহলে সহজ কথা হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমাদের অণুসমূহের মধ্যকার কোন ধরনের আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ না করায় এটি পাত্রের দেওয়ালে অধিক জোরে চাপ প্রয়োগ করতে পারবে। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে যেহেতু অণুসমূহের মধ্যকার একটি আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করে, এই জন্য সে আগের তুলনায় বেশি পরিমাণ জোরে পাত্রের দেওয়ালে চাপ প্রয়োগ করতে পারে না। এখন আন্তঃআণবিক আকর্ষণ বলের মানটা যত বৃদ্ধি পাবে, আমাদের এই অণুসমূহের চাপের মানটা কমতে থাকে। এজন্য বলা হচ্ছে আদর্শ অবস্থায় যে পরিমাণ চাপ প্রয়োগ করতে পারবে, বাস্তব গ্যাসের ক্ষেত্রে সেই চাপের মানটা কমে যাবে। এবং কমার কারণটা কি সেটাও বলছে যে আদর্শ গ্যাসের আন্তঃআণবিক আকর্ষণ বল মুক্ত, আন্তঃআণবিক আকর্ষণ বল মুক্ত যেহেতু অণু থাকে, তখন তারা পাত্রের দেওয়ালে অধিক পরিমাণ জোরে কি করতে পারবে, চাপ প্রয়োগ করতে পারে। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে যেহেতু আন্তঃআণবিক আকর্ষণ বল যুক্ত, আগেটা ছিল মুক্ত, এখন হচ্ছে আমাদের যুক্ত, এই আন্তঃআণবিক আকর্ষণ বল যুক্ত অণু থাকায় তারা পাত্রের দেওয়ালে কম জোরে চাপ প্রয়োগ করতে পারে। এই জন্য মূলত বাস্তব গ্যাসের চাপটা আদর্শ গ্যাস অপেক্ষা কম হয় এবং সে চাপের মানটা হিসাব করা হয় পি প্লাস আন্তঃআণবিক আকর্ষণ বল, পি প্লাস আন্তঃআণবিক আকর্ষণ বল। মনে রাখবা আন্তঃআণবিক আকর্ষণ বল যত বৃদ্ধি পাবে, মূলত আমাদের চাপের মানটা তত বেশি কমতে থাকবে। এটা আমি তোমাদেরকে বলছিলাম যে সোডিয়াম যদি একটা মোল হয় তার ইলেকট্রন হচ্ছে 11টা। যখন সোডিয়াম আয়ন হয় তখন কিন্তু ইলেকট্রন আর 11টা হয় না, তখন হচ্ছে 10টা। অর্থাৎ ধনাত্মক চার্জ যত বৃদ্ধি পায়, ইলেকট্রন সংখ্যা তত বেশি হ্রাস পায়। ঠিক একই রকম ভাবে আমাদের এই চাপের সাথে আন্তঃআণবিক আকর্ষণ বল যত অ্যাড হবে, মূলত ওই চাপের মানটা তত কমবে। এই আন্তঃআণবিক আকর্ষণ বলের মানটা হিসাব করে আমরা পেলাম এন স্কয়ার এ বাই হচ্ছে আমাদের ভি স্কয়ার। তাহলে আমাদের এখান থেকে আমরা লিখতে পারবো পি প্লাস এন স্কয়ার এ বাই হচ্ছে কত বলতো, ভি স্কয়ার। এই যে দুটা ত্রুটি আমরা সংশোধন করলাম আয়তন এবং চাপের ত্রুটি, তার জন্য আমরা হচ্ছে শেষ পর্যন্ত আমরা বাস্তব গ্যাসের জন্য একটা সমীকরণ পাবো, যেটা হচ্ছে ভ্যান ডার ওয়াল সমীকরণ, যেটা হচ্ছে আমাদের ভি মাইনাস এন বি, বা এটাকে আমরা এভাবে লিখতে পারি এই ভ্যান ডার ওয়াল সমীকরণটা, সেটা হচ্ছে পি প্লাস এন স্কয়ার এ বাই হচ্ছে ভি স্কয়ার ইন্টু হচ্ছে ভি মাইনাস এন বি ইকুয়াল টু লিখতে পারবো হচ্ছে এনআরটি। এটা হচ্ছে আমাদের বাস্তব গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণ। তাহলে বাস্তব গ্যাস যে আদর্শ গ্যাসের থেকে বিচ্যুতি করে তার মূলত কারণ ছিল দুইটি, একটা হচ্ছে আয়তনের ত্রুটি, একটা হচ্ছে আমাদের চাপের ত্রুটি। এই ধরনের প্রশ্ন আসলে তোমরা জাস্ট হচ্ছে আয়তনের সংশোধন এবং চাপের সংশোধনটা ব্যাখ্যা করলেই চলবে। তো আমরা এর রিলেটেড আরেকটি গ্রাফ দেখব। এখানে মোটামুটি আমাদের হচ্ছে একই প্যাটার্নের কোশ্চেন। এখানে হচ্ছে দেখো হচ্ছে একটা গ্রাফ দেওয়া আছে, এখানেও আমাদের দুইটা অক্ষ, একটা হচ্ছে এক্স অক্ষ, একটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আমাদের পিভি এর মান, আর এক্স অক্ষ বরাবর হচ্ছে আমাদের পি এর মান। এখানে দুইটা গ্যাস দেওয়া আছে, একটা হচ্ছে আর গ্যাস, একটা হচ্ছে আমাদের কিউ গ্যাস। আর গ্যাসটা যেহেতু এক্স অক্ষের একটা সমান্তরাল সরলরেখা দেখা যাচ্ছে, তার মানে আমরা বলতে পারবো আর গ্যাসটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাস, এবং কিউ গ্যাসটা যদি একটা বক্ররেখা, এটা হচ্ছে আমাদের বাস্তব গ্যাস। প্রশ্ন হচ্ছে উদ্দীপকের আর এবং কিউ গ্যাস দ্বয়ের গ্রাফ চিত্র ভিন্ন হওয়ার কারণটা কি? দেখো একই কোশ্চেন, যেহেতু আর নামক গ্যাসটা হচ্ছে আদর্শ গ্যাস, তার জন্য রেখাটা বা গ্রাফ চিত্রটা হবে এক্স অক্ষের সমান্তরাল। যেহেতু বি গ্যাসটা আমাদের বাস্তব গ্যাস, তার জন্য রেখাটা আমরা দেখতে পাচ্ছি আমাদের বক্ররেখা। দুইটা গ্রাফ দুই রকম কেন হলো? যেহেতু গ্যাসটা হচ্ছে একটা হচ্ছে আদর্শ গ্যাস, একটা হচ্ছে বাস্তব গ্যাস,
তো সেক্ষেত্রে আমরা জানি যারা বাস্তব গ্যাস হয় তারা তো মূলত আদর্শ গ্যাসের মতো আচরণ করে না, যার কারণে তাদের গ্রাফচিত্র ভিন্ন হয়। তো এখানে তুমি জাস্ট পরিচয় দিবা উদ্দীপকের আর গ্যাসটা হলো আমাদের আদর্শ গ্যাস এবং কিউ গ্যাসটা হচ্ছে আমাদের বাস্তব গ্যাস। এখন এই যে গ্যাস দ্বয়ের গ্রাফ চিত্র ভিন্ন হওয়ার যে কারণ সেটা হচ্ছে দুইটি কারণ হচ্ছে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাস থেকে আচরণ করে না, এর জন্য ত্রুটি হচ্ছে দুইটি। একটি হচ্ছে আয়তনের ত্রুটি, একটা হচ্ছে আমাদের চাপের ত্রুটি। এখন তুমি জাস্ট হচ্ছে ওই যে আয়তনের ত্রুটির সংশোধন এবং চাপের ত্রুটির সংশোধন লিখে আনসার করলে আমাদের কাজটা শেষ। অর্থাৎ আনসার করবা কি, এই যে আগের মতো করে আমাদের একটা হচ্ছে আয়তন সংশোধন, একটা হচ্ছে আমাদের চাপ সংশোধনটা লিখে ভ্যান্ডালের সমীকরণটা তুমি বের করতে পারলেই হচ্ছে আমাদের কাজটা শেষ। তাহলে এই রিলেটেড একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, যদি আমাদের বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাস থেকে বিচ্যুতির কারণ কারণ শব্দের উল্লেখ থাকে অথবা গ্রাফ চিত্র ভিন্ন হওয়ার কারণ থাকে, এই যে কারণ শব্দটা তুমি পেলা তখন তুমি বুঝবা তোমাকে আয়তনের ত্রুটি এবং চাপের ত্রুটি রিলেটেড যে দুটা সংশোধন আমাদের আছে সেটা ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, এরপর দেখো তো আরো একটি আমরা গ্রাফ চিত্র সম্পর্কিত কোশ্চেন দেখবো। এখানে হচ্ছে একই রকম ভাবে গ্রাফ দেওয়া আছে, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে পিবি এর মান আর এক্স অক্ষ বরাবর হচ্ছে আমাদের পি এর মান। এখানে দুটা গ্যাস আছে, একটা হচ্ছে এক্স গ্যাস, এটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাস, আর ওয়াই নামক যে গ্যাস সেটা হচ্ছে বাস্তব গ্যাস। দেখো একই রকম গ্রাফ কিন্তু শুধু প্রশ্ন একটু সিলে চেঞ্জ করছে, সেটা হচ্ছে ওয়াই গ্যাসটি কোন অবস্থায় এক্স গ্যাসের ন্যায় আচরণ করবে। যেহেতু ওয়াই গ্যাসটা হচ্ছে বাস্তব গ্যাস আর এক্স গ্যাসটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাস, এই প্রশ্নটা কিন্তু আমাদের যদি এমসিকিউতে আসতো তখন আমরা বলতে পারতাম যে আমাদের উচ্চ তাপমাত্রা এবং হচ্ছে নিম্ন চাপে যে আমাদের বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করে, মানে ওয়াই গ্যাসটাকে উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপ প্রয়োগ করলে এটি মূলত হচ্ছে এক্স গ্যাসের ন্যায় আচরণ করবে। এটা হচ্ছে আমাদের এমসিকিউর জন্য। কিন্তু যেহেতু আমাদের এটা সিকিউতে আসলো তাহলে তোমাকে এই গ্রাফটা ব্যাখ্যা করবা তুমি অ্যামাগা পরীক্ষার মাধ্যমে। অর্থাৎ অ্যামাগা পরীক্ষার মাধ্যমে তুমি পিবি বনাম পি এর লেখক চিত্র অঙ্কন করে তুমি প্রমাণ করবা যে এক্স গ্যাসটা হচ্ছে একটা আদর্শ গ্যাস আর ওয়াই গ্যাসটা হচ্ছে একটা বাস্তব গ্যাস। এটা প্রমাণ করার পর তুমি বলবা যে বাস্তব গ্যাসটা কোন শর্তে বা কোন অবস্থায় আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তাহলে এই ক্ষেত্রে আমাদের মূল কাজটা হচ্ছে আমাদের অ্যামাগা যে পরীক্ষার যে গ্রাফটা আমরা পড়লাম সে অনুযায়ী আমাদের ওয়াই গ্যাস এবং হচ্ছে এক্স গ্যাসের পরিচয়টা আমরা নির্ধারণ করব। আসেন আমরা উদ্দীপকের এক্স গ্যাসটা হলো আদর্শ গ্যাস এবং ওয়াই গ্যাসটা হলো আমাদের বাস্তব গ্যাস। এখন এই যে বাস্তব গ্যাস হলো আদর্শ গ্যাসের মতো আচরণ করে না, এটা মূলত আমরা প্রমাণ করব অ্যামাগা পরীক্ষার সাহায্যে আমরা ব্যাখ্যা করব। আসো আমাদের অ্যামাগা পরীক্ষার মাধ্যমে যদি আমরা ব্যাখ্যা করতে যাই, এখানে সিম্পলি তোমাদের মনে আছে আমাদের দুইটা অক্ষ এক্স অক্ষ এবং হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষ বরাবর আমরা কি নিব, পিবি এর মান, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আমাদের পি এর মান। এবার আসো আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা কি জানি যে আমাদের চাপের মান যতই বৃদ্ধি করা হোক না কেন পিবি এর মানের কোনো ধরনের পরিবর্তন হয় না। অর্থাৎ স্থির তাপমাত্রায় পিবি বনাম পি লেখচিত্র অঙ্কন করলে চাপের মান বৃদ্ধিজনিত কারণে পিবি এর মানের কোনো ধরনের পরিবর্তন হয় না। যদি না হয় তাহলে আমরা আসলে দেখি তো গ্রাফটা কেমন হয়। দেখো আদর্শ গ্যাসের জন্য চাপের মান যখন 0 ছিল, ধরো পিবি এর মান হচ্ছে আমাদের এখানে, চাপ যখন 0 থেকে 100 করলাম তখন আমাদের দেখো তো পিবি এর মানে কিন্তু কোনো ধরনের পরিবর্তন হয়নি। 100 থেকে যখন 200 করলাম তখনও কিন্তু পিবি এর মানে কোনো পরিবর্তন হয়নি। 200 থেকে যখন 300 করলাম তখনও কিন্তু পিবি এর মানের পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ আদর্শ গ্যাসের জন্য চাপ যতই আমরা বৃদ্ধি করি আমাদের পিবি এর মানে কোনো ধরনের পরিবর্তন হয় না। যদি না হয় তাহলে হচ্ছে আমরা এই বিন্দুগুলো যোগ করলে মূলত হচ্ছে আমরা এক্স অক্ষের একটি সমান্তরাল সরলরেখা পাবো। এটা কোন গ্যাসের জন্য, আমাদের এক্স গ্যাস বা আদর্শ গ্যাসের জন্য। আর যে বাস্তব গ্যাসটা আছে ওয়াই গ্যাস, এটা দেখো তো একটা বক্ররেখা। তার মানে দেখো তো ওয়াই গ্যাসের জন্য কি হচ্ছে, ওয়াই গ্যাসের জন্য আমাদের হবে যে আমরা চাপের মান যতই বৃদ্ধি করি না কেন আমাদের পিবির মানও কিন্তু পরিবর্তন হচ্ছে, এবং এই পরিবর্তনটা হচ্ছে প্রথম হচ্ছে নিম্নমুখী, পরে হচ্ছে আমাদের ঊর্ধ্বমুখী। অর্থাৎ বাস্তব গ্যাস ওয়াই এর জন্য আমরা দেখি চাপের মান বৃদ্ধি করলে পিবি এর মান আদর্শ মান থেকে হ্রাস পেয়ে একটি ন্যূনতম বিন্দুতে কি করে বলতো পৌঁছায়, তারপর আবার কি পায়, আবার হচ্ছে বৃদ্ধি পায়।
আবার হচ্ছে বৃদ্ধি পায়। মানে প্রথমে চাপের মান পরিবর্তন করার সাথে সাথে আমাদের পিবি এর মানটা আদর্শ মান থেকে হ্রাস পেয়ে একটি ন্যূনতম বিন্দুতে পৌঁছানোর পর আবার কি পায়, বৃদ্ধি পায়। তার মানে হচ্ছে বাস্তব গ্যাসের ক্ষেত্রে তুমি চাপের মান পরিবর্তন করলে অবশ্যই পিবি এর মানের একটা পরিবর্তন হচ্ছে। যেহেতু বাস্তব গ্যাসের জন্য আমাদের চাপের মান পরিবর্তনের সাপেক্ষে পিবি এর মানের পরিবর্তন হয়, এজন্য আমরা বলতে পারি যে আমাদের বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে না। আচরণ যদি না করে তাহলে আমাদের যে পরীক্ষা বলছে যে কোন অবস্থায় আমাদের ওয়াই গ্যাসটি এক্স গ্যাসের নিয়ে আচরণ করবে, আমরা গ্রাফ থেকে প্রমাণ করলাম যে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে না। শুধুমাত্র একটা নির্দিষ্ট কন্ডিশন যদি আমরা অ্যাপ্লাই করি, উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে আমাদের বাস্তব গ্যাস অর্থাৎ ওয়াই এক্স গ্যাসের নিয়ে কি করবে, আচরণ করবে। তাহলে আমরা আবার একটু বলছি, আদর্শ গ্যাসের জন্য পিবি বনাম পি এর লেখচিত্র যখন অঙ্কন করা হয় তখন চাপের মান বৃদ্ধি করলেও পিবির মানে কোনো ধরনের পরিবর্তন হয় না, যার কারণে হচ্ছে আমরা এক্স অক্ষে একটা সমান্তরাল সরলরেখা পাবো। কিন্তু ওয়াই গ্যাসের ক্ষেত্রে যখন আমরা দেখি, মানে বাস্তব গ্যাসের জন্য আমরা দেখি, তখন হচ্ছে চাপের মান বৃদ্ধি করলে পিবি এর মান প্রথমে আদর্শ মান থেকে হ্রাস পেয়ে একটি ন্যূনতম বিন্দুতে পৌঁছানোর পর তারপর আবার কি পায় বলতো, বৃদ্ধি পায়। অর্থাৎ বাস্তব গ্যাসের ক্ষেত্রে চাপের মান পরিবর্তন করলে পিবি এর মানের পরিবর্তন যেহেতু হয়, এজন্য মূলত বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করে না। ঠিক আছে, তো আমরা দেখো তো এখানে বলে রাখতে চাই, দেখো তো এই যে আমাদের লেখা আছে স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিবি বনাম পি এর লেখচিত্র অঙ্কন করলে চাপের মানের বৃদ্ধিজনিত কারণে পিবি এর মানের আমাদের কোনো ধরনের পরিবর্তন হয় না, যার কারণে মূলত আমরা এক্স অক্ষের একটি সমান্তরাল সরলরেখা পাই। কিন্তু বাস্তব গ্যাস মানে এখানে যে ওয়াই গ্যাসটা আছে তার জন্য পিবি বনাম পি এর লেখচিত্র যখন অঙ্কন করি তাহলে চাপের মান বৃদ্ধি করলে পিবি এর মান প্রথমে কি হলো, আদর্শ মান থেকে হ্রাস পেয়ে একটি ন্যূনতম মানে পৌঁছানোর পর তারপর আবার বৃদ্ধি পেতে থাকে। তার মানে আমরা সেখান থেকে একটা বক্ররেখা পাবো। এজন্য আমরা বলতে পারি যে সকল বাস্তব গ্যাসের ক্ষেত্রে চাপের মান যখন পরিবর্তন করা হবে পিবি এর মানেরও কি হয়, পরিবর্তন হয়, যার কারণে বাস্তব গ্যাস সমূহ আমাদের আদর্শ আচরণ করে না। যেটা আমাদের পরীক্ষার প্রশ্ন বলছে কোন অবস্থায় এই বাস্তব গ্যাসটা আদর্শ গ্যাসের মতো আচরণ করে, তখন তোমরা লিখবে হচ্ছে যে উচ্চ তাপমাত্রা এবং হচ্ছে নিম্ন চাপে, উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে আমাদের বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তাহলে এখানে আমাদের পরীক্ষার মাধ্যমে তোমরা হচ্ছে ব্যাখ্যাটা করবা। আমরা আরো একটি গ্রাফ দেখি, এখানেও সেম টাইপের আমাদের এখানে হচ্ছে ঠিক একই রকম ভাবে আমাদের এই একটা গ্রাফ দেওয়া আছে, সেখানে দেখো তো এ বি এবং ডি নামক তিনটি গ্যাস আছে। আচ্ছা, এখন এখানে ডিটা কি বানাবো, এখানে হচ্ছে ডিটা হচ্ছে আদর্শ গ্যাস এবং এ এবং বিটা হচ্ছে আমাদের বাস্তব গ্যাস। এটা কিভাবে আমরা আইডেন্টিফাই করলাম, দেখো তো এখানে মূলত ওয়াই অক্ষ বরাবর জেড এর মানটা দেওয়া, জেড মানে হচ্ছে প্রেষণ গুণাঙ্ক। যখন প্রেষণ গুণাঙ্কর মানটা আমাদের 1 হয় এটাকে আমরা বলতাম হচ্ছে আদর্শ গ্যাস। আর যখন জেড এর মানটা 1 অপেক্ষা কম অথবা 1 অপেক্ষা বেশি হয় তখন সেটাকে আমরা বলতাম হচ্ছে বাস্তব গ্যাস। তবে জেড এর মান যখন 1 অপেক্ষা বড় হয় সেটা হচ্ছে আমাদের একটা রৈখিক রেখা বা সরল রৈখিক রেখা। আর জেড এর মান যখন 1 অপেক্ষা কম সেটা হচ্ছে আমাদের একটা কি রেখা, বক্ররেখা। তাহলে আগের গ্রাফটার সাথে এখন শুধুমাত্র পার্থক্যটা হচ্ছে আগে আমাদেরকে একটা বক্ররেখা দেওয়া ছিল, এখন হচ্ছে একটা রৈখিক রেখা আর একটা হচ্ছে বক্ররেখা দেওয়া আছে। তাহলে এখানে এ আর বি হচ্ছে আমাদের বাস্তব গ্যাস এবং যে ডি নামক গ্যাস সেটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাস। এটা আমরা প্রেষণ গুণাঙ্কের মান থেকেও বুঝি এবং গ্রাফটা দেখলেও বুঝি। এখানে প্রশ্ন বলছে কি শর্ত প্রয়োগ করলে, মানে কন্ডিশন দেওয়া আছে, কি শর্ত প্রয়োগ করলে এ এবং বি গ্যাস ডি গ্যাসের ন্যায় আচরণ করবে। তাহলে সেম কথা, কোন অবস্থায় বা কি শর্ত অ্যাপ্লাই করলে এ এবং বি গ্যাস মানে বাস্তব গ্যাস আমাদের ডি গ্যাস দ্যাট মিন্স আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তাহলে এখানেও সিম্পলি হচ্ছে আমরা অ্যামাগা পরীক্ষার সাহায্যে ব্যাখ্যাটা বিশ্লেষণ করব। তাহলে এক্ষেত্রে তোমরা প্রথমে লিখবো যে উদ্দীপকের ডি নামক যে গ্যাস সেটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাস এবং এ এবং বি যে গ্যাস তারা হচ্ছে আমাদের বাস্তব গ্যাস। তাহলে বাস্তব গ্যাস সমূহ যে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে না তা মূলত হচ্ছে আমরা অ্যামাগা পরীক্ষার সাহায্যে ব্যাখ্যা করব। তো আসলে অ্যামাগা পরীক্ষার সাহায্যে আমরা এটা ব্যাখ্যা করি।
অলমোস্ট তোমরা দেখছো আমরা এভাবে পড়াইছিলাম। আসলে এখানে দুটো অক্ষ থাকবে আমাদের, একটা হচ্ছে এক্স অক্ষ, এখানে হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এবং গ্রাফটার নাম তোমরা দিবা হচ্ছে পিবি বনাম পি। এখানে অনেকগুলো এক্স অক্ষ বরাবর চাপের মান থাকবে। আচ্ছা, আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা কি জানি যে পিবি বনাম পি এর লেখচিত্র অঙ্কন করলে চাপের মান যতই বৃদ্ধি করা হোক না কেন পিবি এর মানে কোনো ধরনের পরিবর্তন হয় না। যার কারণ হচ্ছে আমরা একটা এক্স অক্ষের একটা সমান্তরাল সরলরেখা পাই। ঠিক আছে, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা পাই। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে দেখো তো এখানে দুই ধরনের রেখা আছে, একটা হচ্ছে রৈখিক রেখা, একটা হচ্ছে বক্ররেখা। তো রৈখিক যে রেখাটা ছিল মানে এই গ্যাস, তার জন্য আসলে কি হয়েছিল, তার জন্য হচ্ছে চাপের মান যতই বৃদ্ধি করা হোক পিবির মান আমাদের রৈখিক বরাবর বৃদ্ধি পায়। আসো, এই গ্যাসের ক্ষেত্রে যেটা ছিল, এই যে এই গ্যাসের ক্ষেত্রে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে চাপের মান যতই বৃদ্ধি করা হোক পিবি এর মান কিন্তু আমাদের রৈখিক বরাবর কি পায়, বৃদ্ধি পায়। মানে চাপও বাড়াচ্ছি, আমাদের পিবি এর মানেরও পরিবর্তন হচ্ছে রৈখিক বরাবর। আর বি নামক যে গ্যাসটা ছিল তার জন্য আসলে কি ছিল দেখো তো, তার জন্য হচ্ছে চাপের মান যখন আমরা বৃদ্ধি করলাম পিবি এর মান প্রথমে আদর্শ মান থেকে কি পায়, হ্রাস পায়। হ্রাস পাওয়ার পর একটা নির্দিষ্ট বা ন্যূনতম বিন্দুতে পৌঁছানোর পর তারপর আবার কি পেয়েছে বলতো, বৃদ্ধি পায়। তার মানে বি গ্যাসের জন্য আমরা কি পেলাম, একটা হচ্ছে বক্ররেখা পেলাম। আবার বলছি, এ গ্যাসের জন্য আমরা যখন চাপের মানটা বৃদ্ধি করলাম পিবি এর মান আমাদের সরলরৈখিক ভাবে কি পায়, বৃদ্ধি পায়। আর বি গ্যাসের জন্য চাপের মানটা যখন আমরা বৃদ্ধি করলাম পিবি এর মান আমাদের আদর্শ মান থেকে হ্রাস পেয়ে একটি হচ্ছে ন্যূনতম বিন্দুতে পৌঁছানোর পর তারপর আবার কি পায় বলতো, বৃদ্ধি পায়। অর্থাৎ উভয় গ্যাসের জন্যই চাপের মান পরিবর্তনের সাথে পিবি এর মানের পরিবর্তন হচ্ছে। এজন্য আমরা বলতে পারি যে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো কি করে না, আচরণ করে না। তাহলে কোন শর্তে করবে সেটা তোমাদেরকে আমরা বলছিলাম যে উচ্চ তাপমাত্রা এবং হচ্ছে নিম্ন চাপে আমাদের বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করে। শুধু আগের যে গ্রাফটা ছিল সেখানে আমাদের একটা মাত্র বক্ররেখা ছিল, তার জন্য আমরা বলছিলাম। এখন জাস্ট হচ্ছে একটা সরলরেখাও আছে, একটা বক্ররেখাও আছে, তাহলে এখন আমরা দুইটার জন্যই বলবো। তাহলে দেখো তো আমাদের পড়াগুলো অলমোস্ট জানা আছে যে স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিবি বনাম পি এর লেখচিত্র অঙ্কন করলে চাপের মানের বৃদ্ধিজনিত কারণে আমাদের পিবি এর মানের কোনো ধরনের পরিবর্তন হয় না। যার কারণে হচ্ছে আমরা এক্স অক্ষের একটি সমান্তরাল সরলরেখা পাই। গ্রাফ থেকে আমরা দেখলাম। কিন্তু বাস্তব গ্যাস যে দুটা ছিল এ এবং বি, তাদের জন্য পিবি বনাম পি এর লেখচিত্র অঙ্কন করলে আমরা হচ্ছে দুই ধরনের রেখা লক্ষ্য করি। প্রথমত হচ্ছে এ নামক যে গ্যাসটা ছিল তার জন্য পিবি বনাম পি লেখচিত্র অঙ্কন করলে চাপের মানের বৃদ্ধিজনিত কারণে আমাদের পিবি এর মানটা সরল রৈখিক ভাবে কি পায়, বৃদ্ধি পায়। এই যে তোমরা লক্ষ্য করছিলে যে এর মানটা হচ্ছে আমাদের সরল রৈখিক ভাবে কি পায়, বৃদ্ধি পায়। এরপর হচ্ছে আমাদের বি গ্যাসের ক্ষেত্রে, বি গ্যাসের ক্ষেত্রে পিবি বনাম পি এর লেখচিত্র অঙ্কন করলে চাপের মানের বৃদ্ধিজনিত কারণে পিবি এর মান প্রথমে আদর্শ মান থেকে হ্রাস পেয়ে একটি ন্যূনতম মানে পৌঁছায় এবং তারপর আবার কি পায় বলতো, বৃদ্ধি পায়। অর্থাৎ এই জন্য আমরা একটি বক্ররেখা পাওয়া যায়। তাহলে এখানে দুই ধরনের পরিবর্তন হয়েছিল, যে প্রথমে যখন আমরা চাপের মানটা বৃদ্ধি করলাম পিবি এর মান আদর্শ মান থেকে হ্রাস পেয়ে ন্যূনতম একটি বিন্দুতে পৌঁছানোর পর আবার কি পায় বলতো, বৃদ্ধি পায়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সকল বাস্তব গ্যাসের ক্ষেত্রে চাপের মান পরিবর্তন করলে পিবি এর মানের কি হয় বলতো, পরিবর্তন হয়। তাই বাস্তব গ্যাসগুলো আমাদের আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে না, এটা আমরা প্রমাণ করলাম। এখন তোমাকে প্রশ্ন কি চাইছিল যে কোন শর্তে বা কোন অবস্থায় বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করে, সেটা তোমাদেরকে আমরা বলছিলাম উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। তো এই ছিল আমাদের গ্রাফ ক্লিয়ারের যে আমাদের কোশ্চেন গুলো আসে তাদের বিস্তারিত আমরা শেষ করলাম। এখানে একটু মনে করাই দিই তোমাদের, আমাদের গ্রাফের যখন প্রশ্নগুলো আসে তখন তোমরা আনসার লিখতে গিয়ে এক ধরনের ভুল করো। এটাকে সহজে মনে রাখার জন্য আমরা যে টিপসটা তোমাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে
যখন বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাস থেকে বিচ্যুতির কারণ অথবা গ্রাফ চিত্র ভিন্ন হওয়ার কারণ বলবে, মানে কারণ শব্দটা যখন তুমি পাবা তখন তুমি হচ্ছে ভ্যান ডার ওয়াল সমীকরণটা আনসার করবা, অর্থাৎ আয়তনের ত্রুটি এবং চাপের ত্রুটি দিয়ে আনসার করবে। আর যদি তোমাকে বাস্তব গ্যাসগুলো কোন শর্তে বা কোন অবস্থায়, মানে একটা কন্ডিশন তোমাকে বলে দেওয়া থাকে, তখন হচ্ছে আমরা অ্যামাগা পরীক্ষার সাহায্যে আনসারটা করব। দুইটা কথা বলছি, একটা হচ্ছে বিচ্যুতির কারণ শব্দটা যখন বলবে তখন হচ্ছে আমরা আয়তন সংশোধন এবং চাপের সংশোধনটা আনসার করব। আর যদি বলা হয় যে কোন শর্তে বা কোন অবস্থায় বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করে, অর্থাৎ কন্ডিশন উল্লেখ থাকলে, তখন হচ্ছে আমরা এরকম ভাবে অ্যামাগা পরীক্ষার মাধ্যমে আনসার করব।